হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড পড়াশোনা করতে প্যারা খাইতেছো। তো আজকে চলে আসলো আমাদের মেইন বই সলভ সিরিজের দ্বিতীয় পার্ট, এবং সেটা হচ্ছে ভেক্টরের সেলু স্যারের অনুশীলনী পার্টটা। গত ভিডিওতে আমি ইশাক স্যারের অনুশীলনী পার্টটা কভার করে দিয়েছিলাম, আর আজকে সেলু স্যারের বইয়ের অনুশীলনী পার্টটা কভার করে দিব। তো তোমরা যারা জানো না যে সেলু স্যারের বই কোনটা, এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের বই। তো ওনার ফুল নেম হচ্ছে শামসুর রহমান সেলু। তো বইটা খুবই সুন্দর, অনেক কনসেপচুয়াল জিনিসপাতি আছে অনেক, ঠিক আছে। তো তোমরা চাইলে বইটা কিনতে পারো, খুবই সুন্দর বই। যারা হচ্ছে একদম বিগিনার আসো, লাইক এইচএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য সেলু স্যারের বই এবং প্রামাণিক স্যারের বই এই দুটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি নিজেও এই বইটা পড়ছিলাম আর কি, আমি ইশাক স্যার তপন স্যার লাস্টের দিকে গিয়ে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, ওই কথা বাদ, বেশি কথা না বাড়াই, চলো আজকে ভিডিওটা শুরু করি। ওকে, আমাদের প্রথম অঙ্কে কি বলছে দেখো। একটা লন রোলার টানার সময় এর হাতলে অনুভূমিকার সাথে 30 ডিগ্রি কোণে 39.2 নিউটন বল প্রয়োগ করা হলে এর ওজন কত হ্রাস পেলে এটি টানা সহজ হবে। আচ্ছা, এখানে শুধু হরফলাটা আসছে। আচ্ছা, এইটা জানার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই, খুবই সোজা একটা অঙ্ক। স্টিল আমি তোমাদের ছোট্ট করে কনসেপ্টটা বুঝাই দিই। ধরো এটা হচ্ছে একটা লন রোলার, এরকম গোল, এবং এটা হচ্ছে মাটির উপরে আসে। আচ্ছা, না ভাসতেছে না, বেসিক্যালি মাটির উপরে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে তার কেন্দ্র এবং এটা হচ্ছে তার হ্যান্ডেলটা। হ্যাঁ, হ্যান্ডেলটা তুমি হ্যান্ডেলে কি করছো বলো তো? টান দিছো, তাই না? টান দিছো, ধরো এইভাবে টান দিছো। কত বলে? ধরলাম আমি এফ বলে টান দিছো, দেওয়া আছে যদিও, স্টিল ধরলাম আমি এফ বলে টান দিছো তুমি। হ্যাঁ, এখন দেখো এই লন রোলারের একটা নিজস্ব ওজন থাকবে না নিচের দিকে, ডাব্লিউ পরিমাণ। এবং খেয়াল করে দেখো, তুমি রোলারটাকে টান দিছো ভূমির সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে টান দিছো। ওকে, এখন দেখো এই যে এফ বলটা আছে, এটাকে আমি দুইটা উপাংশে ভাঙাতে পারি, তাই না? আমি এদিক বরাবর নিতে পারি কি বলতো, এফ কস 30, এবং আমি এই লম্ব বরাবর কি নিতে পারি বলতো, এফ সাইন 30। ওকে, এখন দেখো কিছু জিনিস লিখবো এখন, ঠিক আছে। সেটা হচ্ছে টানার পূর্বে ওজন, রোলারটা টানার আগে ওজন, মানে হচ্ছে যখন সেটা একদম স্থির অবস্থায় ছিল, লাইক তুমি কোনো টান টুন দেও নাই, তখন তার ওজনটা কীরকম ছিল? ডাব্লিউ পরিমাণ, স্বাভাবিক। কোনো কোনো বল টল দেওয়া নাই, কিছুই হয় না, তাহলে সে তার নিজস্ব ওজনটাই ফিল করবে, ডাব্লিউ পরিমাণ। এখন টানার পরে ওজন, টানার পরে ওজন, এটা কত হবে দেখো তো, খেয়াল করে দেখো। আগে শুধু ডাব্লিউ ছিল নিচের দিকে, তাই না? কিন্তু এখন দেখো তো ভাইয়া, এই যে এফ সাইন 30, এটা কি আমার উপরের দিকে আসে না এখন? চিন্তা করো তো, আগে তো শুধু ডাব্লিউ নিজের মতো করেই ছিল, কিন্তু এখন এই এফ সাইন 30 উপর দিকে চলে আসছে না, এই বরাবর। তাহলে বলো তো, টানার পরে নেট ওজনটা কত হবে? নেট ওজন লিখলে ভালো হইতো, নেট ওজন মানে লব্ধি ওজনটা কত হবে বলো তো? ডাব্লিউ মাইনাস এফ সাইন 30, কারণ এদের লব্ধি কী হবে? একই একই দিক, মানে একই রেখা বরাবর আছে এবং অপোজিট দিকে আছে, তাই না? তাই ডাব্লিউ মাইনাস এফ সাইন 30। এখন দেখো, আগে ওজন ছিল কত আমার? শুধু ডাব্লিউ ছিল। এখন ওজন হয়েছে কত? ডাব্লিউ মাইনাস এফ সাইন 30। ডাব্লিউ থেকে কিছুটা কমছে, তাই না? কতটুকু কমছে বলো তো? এফ সাইন 30 পরিমাণ কমছে না? তাহলে বলতে পারি কি, ওজন হ্রাস কতটুকু হয়েছে? ওজন হ্রাস হয়েছে তাইলে এফ সাইন 30, ইজিলি বলতে পারি। এফ এর মান কত? 39.2 ইন্টু সাইন 30-র মান কত বলো তো? হাফ। এটার অর্ধেক কত আসবে বলো তো? 19.6 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলতো যে রোলারটা তুমি ঠেলছো, তখন ওজন বৃদ্ধি পাইতো কিভাবে? চলো বুঝি আমরা। এটা হচ্ছে টান দেওয়ার ক্ষেত্রে, টানা। এখন আমি যদি এটাকে ঠেলি, সেম বলে ধর ঠেললাম, তখন ওজন বৃদ্ধি পাবে কিভাবে?
ঠেলার ক্ষেত্রে কি হবে দেখো তো, এটা হচ্ছে আমার রোলারটা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে মাটি, তার ওজন অলরেডি আগের থেকে নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ পরিমাণ, এবং আমি কি করছি, এটা হচ্ছে হ্যান্ডেলটা, এবং আমি ওটাকে ঠেলছি, তাই না? ঠেলা মানে কি বলতো, বলটা ভিতরের দিকে দেওয়া, মানে এইভাবে বল দিছি, এফ বল, এবং কত কোণে দিছি বলতো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে দেখো তো, আমি যদি এই রেখাটাকে একটু বাড়াই দিই, এই ভেক্টরটাকে একটু বাড়াই দিলাম এভাবে, তাহলে দেখো তো, এই কোণ যদি 30 হয়, এই কোণ আমার 30 হবে না? এই কোণটা, রাইট, এই কোণ আমার 30 হচ্ছে। তাহলে দেখো, আমার এখানে যদি দুটো উপাংশে ভাঙাই আমি জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে দুটো উপাংশে ভাঙাবো, তাহলে এদিক বরাবর কত উপাংশ পাবো? এফ cos 30, রাইট? এবং এই নিচের দিক বরাবর কত উপাংশ পাবো বলো তো? এই নিচের দিক বরাবর এফ sin 30, রাইট? এখন খেয়াল করে দেখো, এখন তাইলে ঠেলার পরে ওজন কত হচ্ছে? ঠেলার পরে নেট ওজন কত হচ্ছে বলো তো? ডাব্লিউ প্লাস এফ সাইন 30। দেখছো, এখানে কিন্তু ওজন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখন তুমি এটার মান বের করে যা মন চাই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যখন তুমি টানবা তখন ওজন হ্রাস পাবে, যখন তুমি ঠেলবা তখন ওজন বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক শেষ। নেক্সট অঙ্ক, দুইটা একক ভেক্টর এ ক্যাপ ও বি ক্যাপ এর অন্তর্গত কোণ থিটা হলে প্রমাণ করতে বলছে যে সাইন থিটা বাই 2 ইকুয়ালস টু হাফ মডুলাস এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। আচ্ছা, এই জিনিসটা না একটু বোঝা যায়, দেখে মনে হচ্ছে অনেক কঠিন অঙ্ক, বাট আহামরি কঠিন না। খেয়াল করে দেখো আমার অ্যাপ্রোচটা কীভাবে নেওয়া উচিত। প্রথমে দেখো, এইখানে তোমার এ আর বি বলছে একক ভেক্টর, ওকে, একক ভেক্টর মানে কি, এদের মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেখো তো, তুমি এই সাইন থিটা বাই 2 থেকে জীবনেও কি এই জিনিসটা পাওয়ার কোনো চান্স আছে? মানে কমন সেন্সে বলে জিনিসটা কি মানে পাওয়া যাবে, বাট ইজি হবে না কঠিন হবে? জিনিসটা কঠিন না। তুমি দেখো এখানে কি বলছে, এখানে বলছে এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, তাই না? তার মানে কি বলতো, এ ক্যাপ আর বি ক্যাপের বিয়োগফল চাইছে না, বিয়োগফলের মানটা, তাহলে ওইখান থেকে হয়তো বা কিছু করা যেতে পারে। চলো দেখি তো কীভাবে করা যায়। আমি জাস্ট এ ক্যাপ মাইনাস বি ক্যাপের মানটা নিয়ে চিন্তা করব। তাহলে কত আসবে দেখো তো, রুট ওভার এ ক্যাপের মান যেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বি ক্যাপের মান মাইনাস 2 ইন্টু এ ক্যাপের মান বি ক্যাপের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কস থিটা, ঠিক আছে? এই জিনিসটা পাইছি। এখন দেখো তো, আমি এটাকে হিসাব করি একটু, 1 আর 1 মিলে 2 মাইনাস 2 কস থিটা, তাই না? আচ্ছা, এখন যদি আমি 2টা কমন নেই তাহলে কিছু পাই নাকি দেখি তো, 1 মাইনাস কস থিটা, এই জিনিসটা পাইছি না? এখন দেখো তো ভাইয়া, 1 মাইনাস কস থিটা, এই জিনিসটাকে আমরা কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি না বলো তো? লিখতে পারি ইজিলি। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়, রুট ওভার 2 2 এর মতো আছে, আমি জাস্ট লিখবো কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কি পাচ্ছি দেখো তো, 2 আর 2 এর 4, এর উপরে রুট আছে মানে হয়ে যাবে কি বাইরে 2, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 এর রুট করলে আসবে হচ্ছে সাইন থিটা বাই 2, সাইন অফ থিটা বাই 2। এটার মান কত আসছে বলো তো, এ ক্যাপ মাইনাস বি ক্যাপের মান। তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যায়, 2কে নিচের দিকে নিয়ে আসি, তাহলে কত, হাফ অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়ালস টু পাবো হচ্ছে আমি সাইন থিটা বাই 2। প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, একটা বাক্সের 3টা ধার যথাক্রমে বলছে হচ্ছে 3টা ভেক্টর দিছে আর কি, হ্যাঁ, ভেক্টর দিয়ে সূচিত করছে, বাক্সের আয়তন বের করতে বলছে আমার, ঠিক আছে। আচ্ছা, বাক্সের আয়তন, এটা মানে এটা না যে 3টা ভেক্টর দ্বারা গঠিত ঘনকের আয়তন, একই জিনিস না? তোমরা যারা জানো না ওদের জন্য বলে রাখি, 3টা ভেক্টর যদি এ বি সি হয়, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওইভাবে লেখা, তাহলে ওই 3টা ভেক্টর দিয়ে গঠিত কোনো ঘনকের বা কোনো জিনিসের আয়তন হবে তোমার, একবারে সূত্রটা লিখি, ভলিউম ইকুয়ালস টু হবে তোমার, প্রথম ভেক্টরের ক্ষেত্রে আই জে কে 3টা পাশাপাশি লিখবা। প্রথম ভেক্টর কোনটা? এ ভেক্টর, এই ভেক্টরের আই এর সহগ কোনটা? 2 লিখলা, দেন কি লিখবা 3 জে এর সহগ, দেন লিখবা কে এর সহগ,
লিখলা, ফার্স্ট ভেক্টর শেষ। সেকেন্ড ভেক্টর কত আছে? বি। আয়ের সহগ কত? নাই, মানে 0। জে এর সহগ কত? 4। কে এর সহগ কত? 0। ঠিক আছে। থার্ড ভেক্টর কোনটা? সি। আয়ের সহগ কত? 0। জে এর সহগ কত? 5। কে এর সহগ কত? 3। ঠিক আছে। এইটার নির্ণায়কটা সমাধান করলে তুমি যে রেজাল্টটা পাবা সেটাই হবে ওই ঘনকের আয়তন বা ঘনবস্তুর আয়তন। ঠিক আছে। তাহলে এই নির্ণায়কটা সলভ করে চলো। ফার্স্টে আসবে হচ্ছে 2 নিলাম, সারিবাদ কলামবাদ 3 4 12 মাইনাস 0 মাইনাস কত নিব? 3 নিলাম, সারিবাদ কলামবাদ 0 0 মানে ওভারঅল 0 আসবে, প্লাস 4 নিলাম, সারিবাদ কলামবাদ 0 0 মানে এটাও 0, থাকতেছে কি 12 দ্বিগুণে 24। 24 ঘন একক, এককটা দিতে হবে। ঠিক আছে, উত্তরে মিলছে, দেখো উত্তরে লেখা আছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলছে দেখো, এ একটা ভেক্টর দিছে এইটা, বি একটা ভেক্টর দিছে এবং সি একটা ভেক্টর দিছে এইটা। এম এর মান কত হলে প্যারালেলোপাইপটের আয়তন 24 একক হবে? আচ্ছা, অনেকেই হচ্ছে এই প্যারালেলোপাইপ জিনিসটা দেখে না অনেক ভয় পাচ্ছ যে ও মা গোরে এটা কি জিনিস। বিশ্বাস করো, তোমার থেকে আমাকে এদিকে তাকানোর প্রয়োজন নাই। তুমি জাস্ট দেখো আয়তন 24 একক হয়েছে, 3টা ভেক্টর দিছে, আয়তন বলছে। কোন সূত্র খাটাবো বলো তো ভাইয়া? ঠিক ভলিউমের সূত্রটা দেখাছিলাম যেটা, রাইট? তো ভলিউম কত হবে? তোমরা তোমরা এবার বলো আমার সাথে। আই ক্যাপের সহগ কত? 2, জে ক্যাপের সহগ কত? 3, কে ক্যাপের সহগ হচ্ছে 4 ফার্স্ট ভেক্টরের ক্ষেত্রে। দেন সেকেন্ড ভেক্টর কত? 0 4 0। থার্ড ভেক্টর কত? 0 5, আর কে ক্যাপের সহগ কত? এম। এইটার ভলিউমটা আসবে বলছে আমার 24 একক, ঘন একক হবে আর কি, ভুল লাগছে। এখন নির্ণয়টা সলভ করি। কত আসবে? 2 নিলাম, সারিবাদ কলামবাদ 4m, 4m থাকবে। দেন মাইনাস 3 নিলাম, সারিবাদ কলামবাদ 0 0 নিলাম 0, 4 সারিবাদ কলামবাদ 0 0 মানে 0 ইকুয়ালস টু 24। তাহলে দেখো এখান থেকে সিম্পলি এম এর মান তোমার চলে আসবে কত? 24 ডিভাইডেড বাই 8 মানে 3। সহজ ছিল না অঙ্কটা? একদম অনেক সহজ ছিল, তাই না ভাইয়া? সবাই জানি। ওকে, নেক্সট। আচ্ছা, কি বলছে এখানে দেখো তো, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর বলছে তোমার হচ্ছে এ প্লাস বি এর মডুলাস ইকুয়ালস টু এ মাইনাস বি এর মডুলাসের সমান হইলে দেখাইতে বলছে যে এ আর বি পরস্পরের উপর লম্ব। খেয়াল করবা, আগের অঙ্কে আমরা দেখে আসছি না একটা এ আর বি, সেটা কিন্তু ছিল একক ভেক্টর, কিন্তু এগুলা কিন্তু একক ভেক্টর না, সো গোলমাল পাকাও না। ওকে, তো চলো আমরা প্রথম অঙ্কটা আগে দেখি। প্রথম অঙ্কে কি বলেছে যে এ ক্যাপ না, সরি আমি ভুল করতেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু তোমার বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, এখন এটা প্লাস এটা মানে কি? এ আর বি এর লব্ধি না, মানে যোগফল না? সেমভাবে দেখো তো, এটা মাইনাস এটা মানে কি? এদের বিয়োগফল না? এটা সূত্র আমরা আগের থেকেই জানি না ভাইয়া, বলো তো? জাস্ট সূত্রে ফেলায় দাও। কতটুকু আসবে দেখো তো, রুট ওভার এ এর মান স্কোয়ার প্লাস বি এর মান স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান ইন্টু বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম থিটা কস। ওকে, ইকুয়ালস টু সেমভাবে জাস্ট একটা মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। ওকে, এখান থেকে আমি এক স্টেপে অনেকগুলো কাজ করব। প্রথমে রুট 2টা উঠাবো, মানে স্কোয়ার করবো উভয়পক্ষকে, স্কোয়ার করলাম। দেন দেখো এখানে একটা এ স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার আছে না? এই এ স্কোয়ারের সাথে এটা কাটা, এই বি স্কোয়ারের সাথে এটা কাটা, থাকে কি জাস্ট 2ab কস থিটা ইকুয়ালস টু মাইনাস 2ab কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে এদিকে নিই তাহলে 4ab কস থিটা হয়ে যাবে। 4ab কস থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমি 0, সবগুলোকে ভাগ করে দিই, কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে বলো তো থিটার মান কত পাচ্ছি? কস কতর মান 0? কস 90 মান 0। ঠিক আছে, একটা অঙ্ক শেষ। আচ্ছা, সেকেন্ড অঙ্কে কি বলছে দেখি ভাইয়া। যদি এ আর বি দুইটা একক ভেক্টর, দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে আমাকে যে এ আর বি দুইটা একক ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা, তবে দেখাইতে বলছে যে এইটা সমান এটা ইকুয়ালস টু 4, মানে প্রমাণ করতে বলছে এটা। তো চলো
আমরা এখান থেকে ভাঙাভাঙি শুরু করি, এখান থেকে ভাঙাভাঙিটা শুরু করি, ঠিক আছে? তো চলো ফার্স্টে ভাঙাই। কি বলছে আমার, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার, মানে এদের মানের স্কোয়ার, প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এ স্কোয়ার, তা না? তাহলে দেখো তো এই জিনিস দুটোই আসবে না, যা স্কোয়ারটা বাদ যাবে। তাহলে কি থাকে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে 2ab কস থিটা 2ab কস থিটা কাটাকাটি চলে গেছে, থাকে কি আমার জাস্ট 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু খেয়াল করে দেখো তো এ আর বি এর মান কত বলছে, একক ভেক্টর না? তাহলে এদের মান কত হবে, 1 প্লাস 1 কত, 2 দ্বিগুণে 4, প্রমাণিত? ওকে, নেক্সট অঙ্কে চলে যাই ভাইয়া। ওকে, আমার আঙ্গুল উঠছে এখানে, বাহ। আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলছে, দুইটা ভেক্টর এইটা এবং এইটা, তাহলে প্রথম ক্ষেত্রে বলছে ডিডিটি অফ পি ডট কিউ। আচ্ছা, এই অঙ্কগুলো না দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট একদমই কঠিন না, চিন্তা করো, স্টেপ বাই স্টেপ আগাও। আমাকে দুইটা ভেক্টর দিছে পি আর কিউ, অনেক মানে আই ক্যাপের সাথে এখানে দেখো ইউজুয়ালি আমরা কি জানি, 1 আই ক্যাপ, 4 আই ক্যাপ, 5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, এরকম থাকে, তাই না? কিন্তু এখানে দেখো এই টি একটা ভ্যারিয়েবল মারছে, ঠিক আছে? এখন আমরা কি করবো দেখো তো ভাইয়া, সিম্পলি চিন্তা করো, কোয়েশ্চেনে কি বলছে তোমাকে, কোয়েশ্চেনে বলছে যে পি ডট মানে ডিডিটি অফ পি ডট কিউ বের করতে বলছে। খেয়াল করো তো এখানে একটা পি ডট কিউ আছে না, তোমার এটা দেখে নিশ্চয়ই মন চাচ্ছে যে মানে একটু পি ডট কিউটা বের করে দেখি, কি কি মানে কি আসতে পারে পি ডট কিউটা। চলো দেখি তো আমরা পি ডট কিউ বের করে দেখি। আচ্ছা, আগে পি এর মানটা লিখি। পি এর মানটা দিচ্ছে হচ্ছে আমার আই টি স্কোয়ার, মানে আই ক্যাপ টি স্কোয়ার মাইনাস জে ক্যাপ ইন্টু টি প্লাস 2t প্লাস 1 কে ক্যাপ, এবং কিউ এর মান আমার দিয়েছে 5 আই ক্যাপ ইন্টু টি প্লাস জে ক্যাপ টি মাইনাস কে টি কিউ, মানে কে ক্যাপ টি কিউ। তাই দেখো তো আমি যদি পি ডট কিউ করে ফেলি তাহলে কি পাই, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হয়, তাই না? মানে হচ্ছে 5t ইন্টু টি স্কোয়ার, মানে কত পাবো, 5t কিউব, রাইট? সেমভাবে জে ক্যাপের সাথে জে ক্যাপ, মানে প্লাস টি গুণ মাইনাস টি, কত, মাইনাস টি স্কোয়ার, মাইনাস টি স্কোয়ার। দেন কি বলছে, এই টি কিউবের সাথে এই জিনিসটা, তাই না? তার মানে মাইনাস 2t টু দ্য পাওয়ার অফ 4 মাইনাস টি কিউব, এই জিনিসটা পাইছি না? এখন দেখো তো 5t কিউব আর এদিকে মাইনাস টি কিউব, কত আসে টোটাল, 4t কিউব না, 4t কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি টু দি পাওয়ার অফ 4। এখন তোমাকে কি বলছে এইটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে। এখন তো সোজা বাচ্চাদের জিনিসপাতি, ডিডিটি অফ পি ডট কিউ, তাহলে কত আসবে, 4t কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 3 4 12 টি স্কোয়ার, রাইট? মাইনাস কত, 2t মাইনাস 4 দ্বিগুণে 8t, মিলছে? সরি 8t কিউব হবে, হ্যাঁ 8t কিউব, একটা পাওয়ার কমে যাবে না? তাহলে দেখো উত্তর মিলছে প্রথমটা, ফার্স্টেরটা ডান। সেকেন্ডটা কি বলছে দেখো তো ভাইয়া, সেকেন্ডটা বলছে হচ্ছে ডিডিটি অফ পি ক্রস কিউ। এখন ক্রস চাইছে, তো ক্রস করে ফেলে, তো বাচ্চাদের জিনিস, তাই না? পি ক্রস কিউ, ওকে, এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে আমার জে ক্যাপ, এটা হচ্ছে আমার কে ক্যাপ। এখন দেখি ভাইয়া, আই ক্যাপের সহগ কত, প্রথমে টি স্কোয়ার, ওকে দিলাম, দেন কি মাইনাস টি, ওকে দিলাম, দেন কি 2t প্লাস 1, ওকে দিলাম, দেন 5t প্রথমে, দেন শুধু টি, দেন কি মাইনাস টি কিউব, ওকে। এখন আমি নির্ণায়কটা জাস্ট মানটা বের করব। কীভাবে করবো ভাই বলো তো, খুবই সোজা জিনিস, আই ক্যাপ নিব সারিবাদ কলামবাদ, দেন মাইনাসে মাইনাসে প্লাস টি টু দ্য পাওয়ার অফ 4, ওকে, টি টু দ্য পাওয়ার অফ 4, দেন কি আসে, মাইনাস নিব হচ্ছে মাইনাস তোমার 2t কিউব মাইনাস টি, সেমভাবে জে ক্যাপ
সারিবাদ কলামবাদ থাকে কি মাইনাস টি টু দি পাওয়ার অফ 5, সারিবাদ কলামবাদ মাইনাস টি টু দি পাওয়ার অফ 5 মাইনাস 10t স্কোয়ার মাইনাস 5t, চাপাচাপি হয়ে গেছে একটু। আচ্ছা, দেন প্লাস কে ক্যাপ সারিবাদ কলামবাদ টি কিউব মাইনাস প্লাস হয়ে যাবে এটা প্লাস 5t স্কোয়ার। এই জিনিসটা আমি পাইছি। এখন এটাকে আমি কি করবো বলতো, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব, দেন আমার কাহিনী শেষ, এক কাপ চা খাবো। পি ক্রস কিউ কত আসবে খেয়াল করো, যখন তুমি ডিফারেন্সিয়েট করবা টি এর সাপেক্ষে তখন তোমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোনো কিছুরই চেঞ্জ হবে না, জাস্ট চেঞ্জ হবে কার কার কত, এই টিগুলা চেঞ্জ হবে, মানে ডিফারেন্সিয়েশন ঘটবে। তাহলে দেখো তো আই ক্যাপ নিলাম, এখানে পাচ্ছি কত 4t কিউব মাইনাস 6 3 গুণা 6 মাইনাস 6t মাইনাস 1। আচ্ছা, এখানে আমার ছোটোখাটো একটা ভুল হয়েছে, 2t কিউব আসার কথা না, দেখি এখানে দিলাম, এটা দিলাম টি টু দি পাওয়ার অফ 4, আচ্ছা 2t স্কোয়ার আসবে, এই যে ভুল করছি, টি স্কোয়ার হবে এটা, তাহলে আস্তে আস্তে আমার এখানে 4 আসবে, তাই তো বলি 4t মাইনাস 1, দেন প্লাস জে ক্যাপ থাকলো ওর মতো, আচ্ছা প্লাস না তো আমি মাইনাস নিয়েই করে যাও। দেখো এখানে সবগুলো মাইনাস আছে না, মাইনাস মাইনাস কমন নিয়ে ওটাকে প্লাস করে দিই, সুবিধা হবে তাইলে। তাহলে কি থাকে ভিতরে 5t টু দ্য পাওয়ার অফ 4 প্লাস 20t প্লাস 5, ডান। অ্যান্ড ফাইনালি কি থাকে আমার কে ক্যাপ, টি কিউবকে করলে কত হয় 2t স্কোয়ার, আচ্ছা সরি আবার ভুল লিখছি, 2t স্কোয়ার না 3t স্কোয়ার হবে, 3t স্কোয়ার প্লাস 5 দ্বিগুণে 10t, মিলছে উত্তর, উত্তর মিলছে। সহজ অঙ্ক ছিল এটা কিন্তু আনকমন, ঠিক আছে। নেক্সট অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়ার আগে বলি, আমি একটা মেন্টরশিপ কোর্স লঞ্চ করেছি, এটার লাস্ট ডেট ছিল হচ্ছে তোমাদের 23 জুন পর্যন্ত, বাট আমি আরও বর্ধিত করছি জিনিসটা, এখন লাস্ট ডেট হচ্ছে তোমার 29শে জুন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা 29শে জুন পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট। তো ডিসকাউন্ট অফার ছিল শুধুমাত্র 23 জুন পর্যন্ত ছিল, 23 জুন কি 21 জুন পর্যন্ত অফার ছিল, এবং সেটা ছিল 399 টাকা, বাট এখন তোমাকে ফুল টাকা দিয়ে পেমেন্ট করতে হবে 499 টাকা দিয়ে। তো এই মেন্টরশিপ কোর্স তুমি ক্যান করবা, খেয়াল করো ভাইয়া, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আমার অ্যাডমিশন পিরিয়ড এবং এইচএসসি পিরিয়ডে আমি কোনো ভাইয়ার মানে সান্নিধ্যই পাই নাই, বেসিক্যালি আমি একা একাই যা পারি পড়ছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যদি একটু গাইডলাইন ভালো মতো পাইতাম, একটু যদি একটা ভাইয়ের আন্ডারে থেকে পড়তাম, তাইলে আমার রেজাল্টটা না আরও ভালো আসতো, আমি হয়তো বা বুয়েটে টপ নিয়ে থাকতে পারতাম বা সব জায়গায় টপ করতে পারতাম, ঠিক আছে। তো তোমাদের যেন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়, তাই আমি তোমাদের জন্য বড় ভাইয়া হিসেবে মেন্টর হিসেবে থাকবো, এখানে আমিই থাকবো আর কেউ থাকবে না, আমি শুধু থাকবো। হ্যাঁ, এখানে কী কী থাকবে, প্রিসাইজলি আমি মেন্টর করতে পারবো, প্রত্যেক সপ্তাহ শেষে একটা জুম সেশন থাকবে, সেখানে তোমাদের সমস্যার কথা শুনবো, যে কীরকম সমস্যা হচ্ছে, কোনটা বুঝতেছো না, কোন বই পড়বা, কী করবা, এনি সমস্যা সব কিছু বলবা। আচ্ছা আরেকটা কথা হচ্ছে মেন্টাল অ্যান্ড একাডেমিক গাইডলাইন্স। আচ্ছা মেন্টাল গাইডলাইন কেন, খেয়াল করবো অনেকে না এইচএসসি শুরুর দিকে এসে হতাশ হয়ে যায়, যে ভাই কোনো কিছু পড়া হচ্ছে না, আমি কেমনে কী করব, কিছুই হচ্ছে না আমার, এরকম সিচুয়েশন যেন না হয়, তাই আমি তোমাদের মেন্টালি সাপোর্ট দিব ডেফিনেটলি। আর প্রবলেম সলভিং গ্রুপ থাকবে একটা, ডেফিনেটলি প্রবলেম সলভিং করতে পারবো তোমরা সবাই মিলে একসাথে, ঠিক আছে। এবং এটা ডিউরেশন হবে 3 মাস পর্যন্ত। তো এটা আমি শুরুর দিকে করছিলাম সোললি এইচ26-এর জন্য, বাট তোমাদের কথার পরিপ্রেক্ষিতেই আমি এইচএসসি 25-এর জন্য এটা খোলা রাখতেছি, তোমরাও চাইলে এটাতে এনরোল করতে পারবা। এবং 25 এবং 26 দুইজনেরই মানে দুইটা ব্যাচেরই সেপারেট গ্রুপ থাকবে, ঠিক আছে, যেন মিক্স আপ না হয়। ওকে, তো আশা করি তোমরা তো জয়েন করবা, করলে আমি অনেক খুশি হব, ঠিক আছে। আচ্ছা, তো বেশি কথা না পারি নেক্সট প্রবলেমে চলে যাই, না তোমরা বকা দিবা। আচ্ছা, এই অঙ্কটা অনেক চাঁদরেল মার্কা একটা অঙ্ক, এই অঙ্কটা সেলুসারের বইয়ে কেন দিচ্ছে আমি জানি না, বাট এই অঙ্কটার জন্য খুবই হাই লেভেলের কনসেপ্ট, একটু হাই লেভেলের কনসেপ্টটাই খুবই বলে ফেলছি। আচ্ছা কোয়েশ্চেন দেখো তো কি বলছে, এ আর বি হচ্ছে অঘূর্ণনশীল ভেক্টর, তাহলে বলছে যে এ ক্রস বি জিনিসটা সলিনয়েডাল হবে। এখন কোনো ভেক্টর যদি সলিনয়েডাল হতে চায় তাহলে কি হয় বলো তো, ওই ভেক্টরের ডাইভারজেন্স সমান 0 হয় না, তো আমি ওইটাই করবো এখন, দেখি তো
ডাইভারজেন্স অফ এ ক্রস বি ইকুয়ালস টু কত হবে ভাই বলো তো? 0 হইতে হবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা একটা জিনিস এখন পড়ব, সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এ ক্রস বি। এইটা আসে হচ্ছে তোমাদের বি ভেক্টর ডট কার্ল অফ এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট কার্ল অফ বি ভেক্টর। এখন তোমরা হয়তো অনেকে ভিডিও রেখা দৌড়ানি মারছো যে ভাই এটা কি দেখালেন আপনি, বাট বিশ্বাস করে এটা কিন্তু আহামরি কঠিন জিনিস না। সমস্যা নেই, প্রমাণ দেখাচ্ছি। চলো এই জিনিসটা প্রমাণ করে আসি আগে, ঠিক আছে? কেমনে আসে, ওকে, প্রমাণ করি আমরা। সাদা কালিতে লিখি, সাদা হচ্ছে শান্তির প্রতীক। কি বলছে দেখো তো, ডাইভারজেন্স অফ এ ক্রস বি। এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, ন্যাবলা ডট এ ক্রস বি। কোনো কিছুর ডাইভারজেন্স মানে কি, ন্যাবলার সাথে ওটাকে ডট গুণ করে দেওয়া, এটি আসলো। ন্যাবলাকে আবার কি লেখা যায় বলো তো? ও এই যে বিখ্যাত জিনিসপাতি, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড লেখা যায় এই জিনিসটা, ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। খুবই সিম্পলি লিখলাম জিনিসটা। এখন দেখো তো ভাইয়া কি করবো আমি, যখন তুমি গুণ করে দিবা তখন দেখো তো এই পুরা জিনিসটা প্রত্যেকবার এ ক্রস বির সাথে গুণ হবে না। তো আমি কি করব, প্রথমে একটার জন্য চিন্তা করি। ধরো এই জিনিসটা এ ক্রস বি এর সাথে গিয়ে গুণ হইল, তখন কি পাবো দেখি, আই ক্যাপ ডট ডেল ডেল এক্স ডট এ ক্রস বি। এখন এখান থেকে আমি কি জিনিস পাই ওইটা আগে দেখি, বাকিগুলোর জন্য একই রকম আসবে। ওকে, ঠান্ডা মাথায় বুঝবা সবাই, ঠান্ডা মাথায় টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড ঠান্ডা মাথায় আমার সাথে বোঝো। আচ্ছা, এখন দেখো এখানে ডেল ডেল এক্স অফ এ ক্রস বি আছে না, এটাকে আমি ভাঙাবো। ভাঙায় আমি কিছুটা এই জিনিসটা লিখতে পারবো। চলো দেখাই দিই, ডেল ডেল এক্স অফ এ ক্রস বি, মানে যে কোনো ভেক্টরের ক্রস এ ক্রস বি এর ডিফারেন্সিয়েশন। কি লেখা যায় দেখো তো, লেখা যাবে ডেল এ বাই ডেল এক্স ক্রস বি ভেক্টর প্লাস ডেল ডেল এক্স অফ, আচ্ছা ডেল ডেল এক্স না, আগে হবে হচ্ছে তোমার বি ভেক্টর, এ ভেক্টরটা হবে এ ভেক্টর ক্রস ডেল বি ভেক্টর বাই ডেল এক্স। এই জিনিসটা হবে, মানে জাস্ট ইউভি সূত্রে ভাঙাইছি, বাট একটু মানে স্পেসিফিক ওয়েতে ভাঙাইছি। ওকে, এখন দেখো আমি কি লিখতে পারি, আই ক্যাপ থাকুক ওর মতো, এই জিনিসটাকে এইভাবে লিখবো আমি এখন। তাহলে ডেল এ বাই ডেল এক্স ইন্টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস ডেল বি ভেক্টর বাই ডেল এক্স লিখলাম। এখন আমি গুণ করে দিব আই ক্যাপকে, তাহলে আই ক্যাপ ডট ডেল এ ভেক্টর বাই ডেল এক্স ক্রস বি ভেক্টর ব্র্যাকেট দিয়ে রাখলাম প্লাস আই ক্যাপ ব্র্যাকেট দিলাম এ ভেক্টর ক্রস ডেল বি ভেক্টর ডিভাইডেড বাই ডেল এক্স। এখন একটা জিনিস ভালো করে দেখো তোমরা, আমরা কি এই জিনিসটা জানি না যে এ ক্রস বি, আচ্ছা এভাবে লিখি সি ভেক্টর ডট এ ক্রস বি, এটাকে আমরা যা লিখতে পারি হচ্ছে এইভাবে লিখতে পারি, কিভাবে, সি ক্রস এ ডট বি, ভেক্টরটাকে এভাবে লেখা যায়। তো আমি এখন এই জিনিসটা না এখানে অ্যাপ্লাই করব। তো দেখি কি লেখা যায়, আই ক্যাপ মানে আই ক্যাপ আর এটার সাথে মানে অ্যাপ্লাই করব। তাই দেখো এটার সি এর সাথে ক্রস হয়ে গেছে, তাই না? তার মানে এই আই ক্যাপের সাথে এই ডেল এ ভেক্টর বাই ডেল এক্সটা ক্রস হয়ে যাবে এবং বাকিটা ডট আকারে থাকবে। সেম কাজ এখানে করব,
এই আই এর সাথে, আচ্ছা খেয়াল করে দেখো, আমি আবার এই জিনিসটাও লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। লিখতে পারি না এই জিনিসটা? সবাই জানি আমরা লিখতে পারি ইজিলি। নেক্সট, তাহলে এখানে কীভাবে লিখবো? একটা মাইনাস নিয়ে নিব আগে, মানে এই জিনিসটাকে আমি আগে আনবো, এই ডেল বি বাই ডেল এক্সকে আমি আগে আনবো। তাহলে কি পাবো? মাইনাস আই ক্যাপ ক্রস ডেল এ, না সরি, ডেল বি ভেক্টর বাই ডেল এক্স ডট এ। বুঝছো কি করছি? ওকে, এটা তো পাইলাম আমি হচ্ছে একটার ক্ষেত্রে। এখন আমি যদি বাকিগুলোর জন্য হিসাব করতে চাই, কারণ কি দেখো, এই জিনিসটা তো আমার এটার সাথে গুণ হবে এবং এই জিনিসটাও আমার এটার সাথে গুণ হবে, তাই না? তো বাকি দুটোর জন্য কি লিখতে পারি আমি? দেখো তো, সেম প্যাটার্ন হবে। তাহলে জে ক্যাপ ডট ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স না, এখন ডেল ডেল ওয়াই হবে, ঠিক আছে? ডেল ডেল ওয়াই অফ এ ক্রস বি। এই জিনিসটা কি আসবে দেখো তো, এই জিনিসটা আসবে হচ্ছে সেম প্যাটার্নে। প্রথমে আছে কে, ওখানে আই ক্যাপ ছিল, এখানে থাকবে কে জে ক্যাপ ক্রস ডেল এ বাই ডেল ওয়াই হবে এখন, ওকে, ডট বি ভেক্টর মাইনাস জে ক্যাপ, একটু ক্লিয়ার হবে লিখি এটা, জে ক্যাপ ক্রস ডেল বি ভেক্টর বাই ডেল ওয়াই ডট এ ভেক্টর। ঠিক আছে, সেইমভাবে আমি জেডের জন্য লিখতে পারি না এইভাবে। জেডের জন্য কি আসবে? জেড না সরি, কে ক্যাপের জন্য কি আসবে? কে ক্যাপ ডট ডেল ডেল জেড অফ এ ক্রস বি ইকুয়ালস টু তোমার আসবে হচ্ছে কে ক্যাপ ক্রস ডেল এ বাই ডেল জেড এখন ডট বি ভেক্টর মাইনাস কে হ্যাট ক্রস ডেল বি বাই ডেল জেড ডট এ ভেক্টর। এই জিনিসটা আমার আসছে, ঠিক আছে? এখন এই তিনটা সমীকরণকে আমি যোগ করব। প্রথমে আসছে হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, সেকেন্ডে আসছে এটা 2 নম্বর সমীকরণ দিলাম, থার্ডে আসছে আমার এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি কি করব? 1 2 3 যোগ করে দিব। 1 প্লাস 2 প্লাস 3 কত আসবে দেখবা? খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটাতে একটা বি ভেক্টর আছে না? এখানে একটা বি ভেক্টর আছে, এখানে একটা বি ভেক্টর আছে এবং এখানে একটা বি ভেক্টর আছে। তাহলে আমি প্রত্যেকটার থেকে বি ভেক্টরটা কমন নিতে পারি না? কমন নিলাম। দেন কি থাকে বলো তো? আই ক্রস এই জিনিসটা, আই ক্যাপ ক্রস ডেল এ বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ, যে ক্রসটা উঠে নেয়, ক্রস জে ক্যাপ ক্রস ডেল এ বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ক্রস ডেল এ বাই ডেল জেড, এই জিনিসটা থাকে। সেইমভাবে একটা মাইনাস কমন নিলাম সবগুলো থেকে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, আর এখানে একটা মাইনাস আছে, সবগুলো থেকে একটা মাইনাস কমন নিলাম এবং এটা কমন নিলাম, এ এ এ, তিনটা এ কমন নিলাম। ভিতরে কি থাকবে আমার? আই ক্যাপ ক্রস ডেল বি ভেক্টর ডিভাইডেড বাই ডেল এক্স, আচ্ছা ব্র্যাকেট না, মাইনাস হবে একটা, মাইনাস মানে প্লাস হবে, প্লাস জে ক্যাপ ক্রস ডেল বি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ক্রস
ডেল বি বাই ডেল জেড। খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে ভিতরের জিনিসটা, এই জিনিসটা কি আমার ন্যাবলা ক্রস এ না? চিন্তা কত দেখি, আমি যদি ন্যাবলার সাথে একে ক্রস করি তাহলে কি হবে? ন্যাবলার সাথে প্রত্যেকটার সাথে এটা ক্রস হয়ে যাবে না? প্রত্যেকটার সাথে এটা ক্রস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে বি ভেক্টর ডট ন্যাবলা ক্রস এ মাইনাস এ ভেক্টর ডট ন্যাবলা ক্রস বি। ঠিক আছে? ওকে, এখন দেখো তো ন্যাবলা ক্রস এ জিনিসটা কি? কার্ল না? কার্ল অফ এ না? তাহলে কি বলতে পারি? বি ডট কার্ল অফ এ মাইনাস এ ডট কার্ল অফ বি। প্রমাণিত হয়েছে? সেম জিনিসটাই। আচ্ছা, অনেক বড় প্রমাণ হয়েছে, বাট দেখাই দিলাম আর কি মানসিক শান্তির জন্য। ওকে, এখন ব্যাক করি। এই জিনিসটা আমাদের জানা আছে, তাই না? এখন আমি ফটাফট একটা কিছু লিখব। খেয়াল করে দেখো, এ আর বি দুইটা ভেক্টর বলছে অঘূর্ণনশীল। মানে কি বলতো? এদের কার্লের মান 0। ন্যাবলা ক্রস এ ইকুয়ালস টু বলা যায় 0। এখন আমি যদি উভয় পক্ষকে বি ভেক্টরতে ডট করে দিই তাহলে কি আসবে দেখো তো? বি ভেক্টর ডট ন্যাবলা ক্রস এ ইকুয়ালস টু 0 পাচ্ছি। সেমভাবে আমি সেকেন্ডের জন্য কি লিখতে পারি? সেকেন্ডের জন্য লিখতে পারি না ন্যাবলা ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0। বা আমি যদি উভয় পক্ষকে এ ভেক্টর দিয়ে গুণ করে দেই, ডট করে দেই, তাহলে কি পাচ্ছি? ন্যাবলা ক্রস বি ইকুয়ালস টু 0। এখন দেখো তো এই কার্লের জিনিসটা কীভাবে লেখা যায় না? কার্ল অফ এ মানে কি? ন্যাবলা ক্রস এ, সিম্পল, মাইনাস এ ডট কার্ল অফ বি মানে কি? ন্যাবলা ক্রস বি, সিম্পল। তুমি এটার ভ্যালু কত পাইছো বলো তো? আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে একটা সমীকরণ দিলাম, এটা একটা সমীকরণ দিলাম, ধরলাম এটা 1, এটা হচ্ছে 2। এখন যদি আমি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো তো? এই পক্ষ তো 0ই থাকবে, আর এই পক্ষ কি হবে? বি ন্যাবলা ক্রস এ মাইনাস এ ন্যাবলা ক্রস বি, ওভারঅলটা আসবে আমার 0। তার মানে দেখো তো এই ভ্যালুটাই না, এটা কত আসে? 0। প্রমাণিত হয়েছে ডাইভারজেন্স অফ এ ক্রস বি ইকুয়ালস টু 0 মানে কি? এ ক্রস বি সলিনয়েডাল। প্রমাণিত হয়েছে। এটা তোমাদের আসার কথা না, বাট যেহেতু বইয়ে আছে তোমাদের করে রাখাটা ব্যাকআপ। ওকে, এটা গেল ক্লিয়ারলি, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, এটাও খুবই সুন্দর একটা অঙ্ক, কনসেপচুয়াল। ওকে, এই অঙ্কটা কীভাবে করবা দেখো। কি বলছে? দুইটা ভেক্টর বলছে, ভেক্টরের বৃহত্তরটা ক্ষুদ্রতরটার √2 গুণ। মানে দুইটা ভেক্টর বলছে যেটার বৃহৎ, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তো আমি কি ধরলাম যে এই এই বরাবর হচ্ছে একটা পি ভেক্টর গেছে, এবং ঠিক এই বরাবর একটা কিউ ভেক্টর গেছে। তাহলে এদের লব্ধি কি হবে? এদের দুইটা দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর যাবে, তাই না? সামান্তরিক নিলাম, আর এটা হবে তাদের কর্ণ। আচ্ছা, কর্ণ হয় না, এটা একটু লিখার মতো আঁকাই। এই যে কর্ণ, এবং কর্ণটার মান দিলাম হচ্ছে আর। ঠিক আছে, এখন দেখো কি বলছে। একটা ভেক্টর বড় না, তো ধরলাম আমি হচ্ছে পি ভেক্টরটা কিউ ভেক্টর থেকে বড়, মানে মানটা বড় আর কি। এবং কি বলছে যে বৃহত্তরটা ক্ষুদ্রতরটা √2 গুণ। মানে হচ্ছে বৃহত্তরটা কোনটা? পি এর মান ইকুয়ালস টু কিউ এর √2 গুণ, মানে এরকম। ঠিক আছে, আচ্ছা,
এখন আমরা দেখি লব্ধি বৃহত্তরটার সাথে যে কোণ উৎপন্ন করে। এই যে লব্ধি না, বৃহত্তরটার সাথে এই কোণটা উৎপন্ন করছে না সে, এবং ধরলাম এটা হচ্ছে থিটা কোণ, এবং আমি ধরলাম এই কোণটা হচ্ছে আলফা পরিমাণ। ওকে, এখন একটা ত্রিভুজ নিব আমি, ঠিক আছে? ত্রিভুজটা নিব হচ্ছে এইভাবে, এ, এটা দিলাম বি, আর এটা হচ্ছে সি। এখন দেখো এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই সাইন রুল অ্যাপ্লাই। কি পাবো দেখো তো, প্রথম বাহু এবি ডিভাইডেড বাই তাদের অপোজিট কোণটা, এবি এর অপোজিট কোণ কোনটা? আলফা, সাইন আলফা ইকুয়ালস টু বলা যায় কি বিসি ইন্টু ডিভাইডেড বাই এদের অপোজিট কোণ কোনটা? বিসি এর অপোজিট কোণ থিটা, ঠিক আছে? থিটা, সাইন থিটা। এখন দেখো এবিকে কি লেখা যায়? পি ভেক্টর, জাস্ট মান নিয়ে চিন্তা করতেছি, পি বাই সাইন আলফা ইকুয়ালস টু বিসিকে কি লেখা যায়? কিউ ভেক্টর, এর মান ডিভাইডেড বাই আমার সাইন থিটা, রাইট? এখন পি এর মান কত? √2 কিউ, তাই না? তার মানে কিউ কিউ কাটা চলে যাবে, থাকবে কি জাস্ট √2 থাকবে এদিকে, সাইন আলফা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। খেয়াল করে দেখো তো সাইন থিটার মানটা কতটুকু আসে? 1 বাই √2 সাইন আলফা। এখন আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে ধরো তোমাকে বললো যে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কতটুকু হতে পারে। আমরা কি জানি বলতো, সাইন আলফার রেঞ্জটা -1 থেকে +1 মধ্যে না, এই রেঞ্জে না? তাহলে দেখো তো আমি যদি তিনটাকেই মানে √2 ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো, 1 বাই √2, 1 বাই √2 সাইন আলফা, 1 বাই √2। এখন দেখো তো এই -1 বাই √2কে আমি লিখতে পারি না যে সাইন -45 লিখতে পারি, এই 1 বাই √2 ওর মতো থাকুক। এখন দেখো এই 1 বাই √2 সাইন আলফা কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি না? দেখে আসলাম একটু আগে, সাইন থিটা লিখতে পারলাম, আর লাস্টে আমি এটাকে লিখবো কি সাইন +45 ডিগ্রি। সবগুলো থেকে সাইনটা উঠায় নেই, তাহলে কি পাচ্ছি? -π/4 লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল +π/4। তার মানে কি দাঁড়ায় যে থিটার মানটা আমার এই +π/4 থেকে ছোট হবে, অথবা হাইয়েস্ট এই পর্যন্ত যেতে পারে। প্রমাণে কি বলছে যে তার মান এত অপেক্ষা বেশি হবে না, মানে ম্যাক্সিমাম এই মানটাই হবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট অঙ্কটা একই রকম, এই অঙ্কটা তোমরা করবা বাসার মধ্যে, একবার নিজে নিজে করবা, নিজে নিজে করলেই পাবা সেম জিনিস, সেম অঙ্ক, ঠিক আছে? ট্রাই করলেই পারবা। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলছে বর্ষাকালে স্রোতের নদীতে মাঝি 7 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে আড়াআড়িভাবে নদী পার হয়। স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। উদ্দীপকের মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল? এটা খুবই সোজা একটা অঙ্ক, আহামরি কঠিন কিছু না। চলো দেখি। 1 নাম্বার, এটা হচ্ছে আমার নদী, এটা হচ্ছে একদম মাঝখান বরাবর, এবং মাঝি তাহলে কোন বরাবর গেছে বলো তো? ঠিক এইভাবে গেছে, সে আড়াআড়িভাবে লম্বভাবে গেছে। তাহলে আমরা আগের থেকে জানি স্রোতের বেগ যদি এইদিকে হয়, মাঝিকে এই লম্বভাবে পৌঁছানোর জন্য নিশ্চয়ই এদিক বরাবর কোন একটা অ্যাঙ্গেলে বেগ দিতে হয়েছে, তাই না? তাহলে মাঝির বেগ কত হচ্ছে? এদিকে 7, আর স্রোতের বেগ হচ্ছে কত আমার এদিকে 3। ধরলাম আমি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা পরিমাণ, তাহলে দেখো তো আমার এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? 180 মাইনাস আলফা, রাইট? তাই দেখো আমি যদি এই 7 বেগটাকে দুটো উপাংশে ভাঙাই এই কোণের রিসপেক্টে, তাহলে কি পাচ্ছি দেখো তো এদিক বরাবর 7 সাইন 180 মাইনাস আলফা, এটাকে কি লেখা যায়? 7 সাইন আলফা। সেমভাবে আমি এদিকে একটু উপাংশে ভাঙাতে পারি না? তখন কি লেখা যাবে? 7 কজ 180 মাইনাস আলফা,
যেটাকে লেখা যায় -7 cos আলফা। ওকে, এখন চিত্রটা আমি একটু ক্লিয়ার করে রাখবো, এভাবে একটু ক্লিয়ার করে রাখবো। এখন আমরা কি আছে, জাস্ট এদিক বরাবর আছে 7 sin আলফা, এদিক বরাবর আছে 3, এবং এদিক বরাবর আছে আমার -7 cos আলফা। এখন দেখো, যদি আমার নৌকাটা ঠিক উপরে ঠিক মানে লম্বভাবে পৌঁছাতে চায়, তাহলে নিশ্চয়ই এই দুটোর ইফেক্টটা আমার নিউট্রালাইজ করতে হবে। কীভাবে করব? এই দুটোই ভেক্টর দেখো একই লাইন বরাবর আছে এবং এরা একে অপরের বিপরীত দিকে আছে, তাহলে বলতে পারি না যে এদের মান যদি সমান হয় তাইলেই আমার এটা একদম নিউট্রালাইজ হয়ে যাবে, থাকবে হচ্ছে আমার জাস্ট এই 7 sin আলফা ভেক্টরটা। তো চলো আমরা দেখি যে এই দুটা সমান হইলে কি হয়। সমান হইলেই এটা কাটাকাটি চলে যাবে এবং ফাইনালি থাকবে আমার এই ভেক্টরটা। ওকে, এটা নিয়ে আমার একটা বিস্তারিত অ্যানিমেশন ভিডিও আছে, তোমরা দেখে নিও। এটা = 3, সেখান থেকে আলফার মান পাই আমি হচ্ছে cos ইনভার্স -3/7। এটাকে ভাঙালে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে কি বলছে দেখো, মাঝি আড়াআড়িভাবে নৌকা চালনা করলে নৌকার লব্ধির মান উদ্দীপকের নৌকার লব্ধির চেয়ে বেশি হবে। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে আমার বলছে যে মাঝি যদি এই অ্যাঙ্গেল করে যাত্রা শুরু না করে ঠিক এইভাবে যাত্রা শুরু করতাম, তাহলে সে কেমনে পৌঁছাইতো বলতো? এইভাবে সে পৌঁছাইতো। ঠিক আছে, এদিক বরাবর একটা স্রোতের বেগ আছে, এদিক বরাবর নৌকার বেগ, এবং তার লব্ধি বেগ হচ্ছে এদিক বরাবর ধরলাম R1, মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে লব্ধি বেগ কত হবে? ইজিলি বলতে পারতেছ, R1 = √7² প্লাস 3² কত আসে? 49 প্লাস হচ্ছে কত দেখি, √7² প্লাস 3², এটা আসে হচ্ছে তোমার √58 বা 7.615 km/h। এখন মাঝি প্রথম ক্ষেত্রে কি করছিল? আড়াআড়িভাবে গেছিল এবং অ্যাঙ্গেলটা পাইছে কত? এইটা। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধি কতটুকু আসবে বলতো? কত আসবে? √7² প্লাস 3² প্লাস 2 ইন্টু cos অফ, আচ্ছা 2 ইন্টু cos না, সরি একটু ভুল করছি এখানে, সরি, 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু cos ইনভার্স 3/7। তাহলে কতটুকু আসে এটা দেখো তো, √7² প্লাস 3² প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3/7, এটা আসবে তোমাদের হচ্ছে 8.71। কত আসবে এটা? 8.717। আচ্ছা মাইনাস হবে, একটু ভুল করছি আমি এখানে, এটা -3/7 হবে, তাহলে এটা হবে -3/7। দেখছো একটু ভুল করে ফেলছি, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে, একটু ভুল করছি, অ্যান্সারটা আসবে হচ্ছে 6.32। তাই দেখো, প্রথম ক্ষেত্রে সে যখন আড়াআড়িভাবে গেছিল, মানে সেকেন্ড ক্ষেত্রে, তখন তার লব্ধি আসছে 7.615, এবং সেকেন্ড ক্ষেত্রে, এবং সে প্রথমে যখন একদম আড়াআড়িভাবে পৌঁছাতে চাচ্ছিল, মানে বাঁকাভাবে গেছে, তখন লব্ধি আসছে 6.32। তার মানে এখান থেকে বলা যায় কি, যে R1 > R2। ঠিক আছে, দেখলেই বুঝবা এটা। নেক্সট অঙ্ক, কয়টা অঙ্ক আছে দেখি তো? আচ্ছা আর বেশি অঙ্ক নেই, আর কয়েকটা আছে খালি। ওকে, এই অঙ্কটা, একটা নৌকা চিত্রানুযায়ী 5 কিলোমিটার প্রস্থের একটা নদীতে এই অবস্থান থেকে অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে এত এবং স্রোতের বেগ হচ্ছে এত। চলো চিত্রটাকে একটু এঁকে নিই। দেখো, এটা হচ্ছে আমার চিত্র, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, এবং এদিক বরাবর হচ্ছে আমার স্রোত যাচ্ছে কততে? 6i ক্যাপে, 6i ক্যাপে যাচ্ছে, এবং এই অবস্থান থেকে কোন বরাবর যাচ্ছে? এডি বরাবর, তাই না? এডি বরাবর মানে কিছুটা এই বরাবর সে রওনা দিছে, এবং তার বেগ কত বলো তো? 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ। মাঝখানের অ্যাঙ্গেল কত বলছে আমার? 60 ডিগ্রিজ, রাইট? আচ্ছা এখন দেখো, আমি ইউজুয়ালি কি করতাম, এটার মানটা বের করতাম,
মানটা বের করে ভাঙাইতাম, ভাঙায় এদিক বরাবর, আচ্ছা এদিক বরাবর না তো, মানে ভাঙায় আমি এদিক বরাবর একটা উপাংশ নিতাম, নিয়ে টাইমটা হিসাব করে ফেলতাম। কিন্তু আমরা এই কাজটা করবো না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব বাদ দিই। আমরা কি করব দেখো তো, আমাকে ইউ এর মান কত দিছে বা নৌকার বেগের মান কত দিছে বলো তো? 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ। দেখো তার মানে সে এক্স অক্ষ বরাবর যায় 3, ওয়াই অক্ষ বরাবর যায় 9 করে। তাহলে কি বলা যায় বলো তো? আমি একবার উপাংশে ভাঙাই নিছি না জিনিসটাকে, সে এক্স বরাবর যাচ্ছে 3, ওয়াই বরাবর যাচ্ছে 9। তার মানে কি বলা যায় বলো তো? ওয়াই বরাবর তার বেগ কত? 9j ক্যাপ না জাস্ট, আর এক্স বরাবর তার বেগ কত? 3i ক্যাপ। এই দুটো অ্যাড করলে কত আসে? 9i ক্যাপ, রাইট? তাহলে চিন্তা করো, নদী পার হওয়ার যখন সময় হিসাব করি আমরা, তখন আমরা জাস্ট কারটা নেই, ওয়াই বরাবর যে যাচ্ছে না, মানে ঠিক প্রস্থ বরাবর যে যাচ্ছে ওরটা নেই না। এখানে আছে কত? 9। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে টাইম যদি আমার হয় t1, সেটা কত পাবো? ডি বাই অত, ডি কত? 5 কিলোমিটার। এখন যেহেতু মিটারে আছে, মানে বেগটা যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, তাই আমি সেটাকে 5000 মিটার দিয়ে লিখব, 9। ঠিক আছে, বুঝছো এটা কীভাবে করলাম? আশা করি অঙ্কটা বোঝা গেছে। ভাগ করে দিলে কত আসে তোমার? 555.55 সেকেন্ড। ওকে, এখন দেখো সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, যে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পাড়ে পৌঁছাবে। সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, যে এবি বরাবর সে একই দ্রুতে চালানো হয়েছে। এখন খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, সেকেন্ড ক্ষেত্রে নৌকাটা ঠিক এবি বরাবর রওনা মারছে। আগের বারে কিন্তু একটু অ্যাঙ্গেল করে মারছিল, কিন্তু এখন একদম লম্ব বরাবর মারছে। তাহলে দেখো স্রোতের বেগ আছে 3i ক্যাপ, এটা 3 না সরি 6i ক্যাপ, 6i ক্যাপ। এবং খেয়াল করে দেখো একই দ্রুতিতে, এখন তুমি যদি জিনিসটাকে এইভাবে লেখো 3i ক্যাপ প্লাস 9j ক্যাপ, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। কারণ কি দেখো, এটা আসেই ওয়াই অক্ষ বরাবর, তুমি এখানে 3i ক্যাপ কই পাচ্ছ, তাই না? এবং তুমি শুধু 9j ক্যাপও রাখতে পারো না, কারণ তোমাকে বলছে কি সেম দ্রুতিতে, মানে এই ইউ ভেক্টরের যে মানটা আছে ওই মান সে এই বরাবর দিছে। বুঝছো এবার কেন লেখা যাবে না এটা? এখন চলো ইউ ভেক্টরের মানটা বের করি আগে। মানটা কি লেখা যায়? 3 তিরিক্ষে 9 প্লাস 81, মানে √90 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে এই দিকে সে গেছে হচ্ছে 90 মিটার পার সেকেন্ড বেগে, √90 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো টি2 এর মানটা কতটুকু আসে? এই বরাবর বেগ কত? 90, দূরত্ব বাই √90, তাই টাইম লাগবে হচ্ছে তোমার 5000 ডিভাইডেড বাই তোমার √90, 527.04 সেকেন্ড। তাই দেখো প্রথম ক্ষেত্রেই নৌকাটা আগে পৌঁছাবে। আচ্ছা আচ্ছা, আমি একটা অঙ্ক মিস করে গেছি, এটা হচ্ছে 2 নাম্বারটা। 1 নাম্বার অঙ্ক হচ্ছে কীরকম বলছে? 1 নাম্বারটা যে নদী সমতলের লম্ব একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, নদী সমতল দেখো তো কি বরাবর আছে? নদী সমতল আমার শুধু আই আর জে নিয়ে আছে, তার মানে সেটা কি বলা যায়? সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে না, এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনের উপর লম্ব একক ভেক্টর কে বলো তো? এক্স বরাবর হচ্ছে আই, ওয়াই বরাবর হচ্ছে জে, তাহলে এক্স ওয়াই লম্ব বরাবর কে আছে? ঠিকই ধরছো, প্লাস মাইনাস কে। প্লাস মাইনাস কেন দিচ্ছে খেয়াল করবা, এটা দুই দিক বরাবর হিসাব করতে হবে আমার, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই প্লেন বরাবর লম্ব একক ভেক্টর হবে হচ্ছে আমার গিয়ে প্লাস মাইনাস কে ক্যাপ। ওকে, বোঝা গেছে আই গেস। নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমি পুরোপুরি করবো না, কারণ এটা খুবই সোজা অঙ্ক। দেখো স্রোতের একটা নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যথাক্রমে এত এবং এত। সিম্পল। ধরো নৌকার বেগ হচ্ছে তোমার গিয়ে ইউ এবং স্রোত হচ্ছে তোমার গিয়ে ভি। তাহলে তোমাকে বলছে যে স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে, অনুকূল মানে কি? স্রোতের দিকে নৌকা যাচ্ছে, মানে অ্যাড হবে। ইউ প্লাস ভি দেওয়া আছে কত তোমার? 18, এইটা একটা ইকুয়েশন। দেন ইউ মাইনাস ভি দেওয়া আছে কত? 6, এটা একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন সলভ করে দেখবা তোমার ইউ এর মান আসছে কত?
মানে যদি যোগ করে দাও, যোগ করে দিলে কত আসবে, 2u আসবে হচ্ছে তোমার 24, তার মানে ইউ এর মান আসবে 12, তার মানে তোমার ইউ এর মান আসবে হচ্ছে 12। ওকে, কিলোমিটার পার আওয়ার। সেমভাবে তাহলে ভি এর মান কতটুকু আসবে, ভি এর মান আসবে 6, তাই না? তাহলে কি হবে তোমার, ঠিক আগের অঙ্কে দেখাইছিলাম যে সোজা অপর পারে পৌঁছাতে গেলে কি হবে, মাইনাস স্রোতের বেগ, মানে সরি মাইনাস তোমার 12 কজ আলফা ইকুয়ালস টু তোমার 6, তাহলে আলফার মান আসবে, ডাইরেক্ট লিখলাম 120। ওকে, সোজা অঙ্ক। নেক্সট, পি এর মান কত হইলে এই ভেক্টরটা একটা সাইনোডাল হবে, এটা খুবই সোজা অঙ্ক। জাস্ট ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স অফ ভি ভেক্টর কত আসবে আমার, ন্যাবলা ডট ভি ভেক্টর। ন্যাবলা কত আসবে আমার, দেখো তো, মানে প্রত্যেকটাকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো প্রত্যেকটা সাপেক্ষে। তাহলে দেখো কি আসবে এখানে, ডেল ডেল এক্স অফ, আমি জিনিসটাকে একবারে লিখলাম আর কি, 5x প্লাস 2y প্লাস ডেল ডেল ওয়াই অফ 2py মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড অফ এক্স মাইনাস 2z। এইটাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে কত আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি, যেটা সাপেক্ষে ধরবো শুধু ওইটাই ভ্যারিয়েবল থাকবে, বাকি সব কনস্ট্যান্ট। তাই দেখো এখানে এক্স এর সাপেক্ষে করতেছি না, তার মানে এখানে ভ্যারিয়েবলকে শুধু এক্স, বাকি 2y z যা আছে সব কিছু কনস্ট্যান্ট। তাই দেখো 5x করলে কত আসবে, শুধু 5 নিলাম, আর 2y করলে আসবে হচ্ছে 0। সেমভাবে এখানে দেখো y এর সাপেক্ষে করলে কত আসবে, 2p আসবে এখানে, 2p, আর z করলে আসবে 0, লিখলাম না। এখানে দেখো ডেল ডেল জেড, তোমার এক্স কে জেড এর রিসপেক্টে পার্শিয়াল করলে কত আসবে, 0, কারণ এক্স কনস্ট্যান্ট এই ক্ষেত্রে। আর লাস্টে কি আসবে তোমার, 2z করলে কত আসবে, -2। এই পুরা জিনিসটার ভ্যালু ইকুয়ালস টু 0, কারণ বলছে কি সাইনোডাল, তার মানে কি ডাইভারজেন্স 0 আসে। তাহলে কি আসবে পি এর মান, একবারে লিখলাম পি এর মান আসে -3/2। ওকে, সোজা অঙ্ক ছিল, বাচ্চাদের অঙ্ক। নেক্সট, আচ্ছা এটা আমার আজকে লাস্ট অঙ্ক, আচ্ছা লাস্ট অঙ্ক না সরি, আচ্ছা কি বলছে যে এটা 3টা ভেক্টর এবং দেখাইতে বলছে যে ভেক্টর 3টা একই সমতলে অবস্থিত নয়। কেমনে করবা, আচ্ছা ভেক্টর 3টা যদি একই সমতলে অবস্থিত না হয়, তার মানে কি এদের ভলিউম থাকবে না একটা, চিন্তা করো দেখি, এদের ভলিউম থাকবে না, ভলিউম থাকা উচিত। তুমি এই অঙ্কটা এভাবে করতে পারো যে, আচ্ছা তুমি এই অঙ্কটা এভাবে করতে পারো, এ এভাবে না, অ্যাকচুয়ালি দাঁড়াও একটু দাঁড়াও, ভুল হয়েছে এখানে, এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু আসবে 0। তুমি ফার্স্টে বি ক্রস সি করলা, দেন ওর সাথে এ ডট করলা, করে দেখলা যে এটা 0 সমান আসতেছে না। 0 সমান আসতেছে মানে কি, এদের দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তন 0 না, উইচ মিনস একই সমতলে না। তুমি এমনে করতে পারো, বাট আমি যেভাবে করব সেটা হচ্ছে ওই যে ভলিউমের সূত্র দেখাইছিলাম না, ওইভাবে করব। তাহলে ভলিউম কি আসবে, আই ক্যাপের সহগ 2, মানে আই ক্যাপ মানে ফার্স্ট ভেক্টরের ক্ষেত্রে আই জে কে সহগ 2 -1 4, দেন আসবে কি বি এর 3 -2 4, দেন আসবে কি সি এরটা আই -3 মানে 1 -3 আর 5। এটা নির্ণয় করে দেখবা, যদি 0 না আসে তাহলে বুঝবা যে এরা একই সমতলে অবস্থিত নয়, মানে একটা ভলিউম আছে। ওকে, তাহলে করে ফেলি, চলো দেখি কি আসে। 2 নিলাম, সারিবাদ কলাম বাদ, -10 প্লাস 12 মাইনাস -1, 5 3 5 15 -4 প্লাস হচ্ছে গিয়ে 4, 3 তারিখে 9 -9 মাইনাসে প্লাস 2। এখন দেখো কত আসে এটা, এখানে আসবে হচ্ছে +2 মানে হচ্ছে 4 আসবে এখানে, এখানে আসবে +1 15 11 + 11 আসবে এখানে, এখানে 11 চলে আসছে, আর এখানে আছে -9 2, এখানে একটা মাইনাস থাকবে, মাইনাস কত আসবে 7, 4 সাথে 28, তাহলে 11 4 15 - 28 কত আসবে, আচ্ছা তাও একটু ক্যালকুলেটার চেক করে দেখি ভাইয়া, -10 + 12 মাইনাস +1 ইন্টু 15 - 4 হচ্ছে 11 +4 ইন্টু -9 + 2,
-13 আসে আর কি। হ্যাঁ, ওভারঅল রেজাল্ট আসে -13, মানে একটা ভলিউম আছে, তার মানে একই সমতলে অবস্থিত নয়, একই সমতলে নয়। বুঝছো? ওকে, নেক্সট অঙ্ক। একজন সাইকেল আরোহী রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে? আর বেশি অঙ্ক নেই, আর জাস্ট এই দুটো অঙ্ক। ওকে, কি বলছে? সাইকেল আরোহী বলছে, বৃষ্টি সাঁতার অঙ্ক ইশাক স্যারের সলভে দেখাইছিলাম। ফার্স্ট এভাবে আঁকবো, দেন ধরলাম সাইকেল আরোহী এভাবে যাচ্ছে, ভিসি কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা, ধরলাম বৃষ্টির ফোঁটা লম্বভাবে পড়তেছে এইভাবে, এবং সেটা কত? 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো তো, তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে, এটার মানে কি বলো তো? মানে বালক যেই বেগে সাইকেল নিয়ে যাচ্ছে, সে দেখতেছে যে বৃষ্টি তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়তেছে। তার মানে কি বলতো? 45 ডিগ্রি কোণে পড়বে কে? বালকের সাপেক্ষে বা সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ না? এই জিনিসটা না কিছুটা ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু সাইকেল, এ হবে না? এবং তোমাকে বলছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, তাই না? এটা চাইছে আমার কাছে। এখন দেখো, এটা 6, কি করি আমরা? ভেলোসিটি অফ আর সি, এটাকে কি লেখা যায় ভাঙায়? ভেলোসিটি অফ আর মাইনাস ভেলোসিটি অফ সি, বা কি লেখা যায়? ভেলোসিটি অফ আর প্লাস মাইনাস ভেলোসিটি অফ সি, তাই না? তাহলে ফার্স্টে কি সাইকেলের বেগকে নেগেটিভ করতে হবে, উল্টা করতে হবে, আগের অঙ্ক। এটা হচ্ছে ভিসি চলে আসলো, নেগেটিভ ভিসি। তাহলে দেখো, এটা হচ্ছে ভিসি এবং তোমাকে বলছে এটা 45, মানে এটাও 45। তাহলে দেখো, আমি যদি এই ত্রিভুজের মধ্যে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে tan 45 নেই, তাহলে কত পাচ্ছি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 6, ভূমি হচ্ছে ভিসি মানে সাইকেলের বেগ, সেখান থেকে বাবা সাইকেলের বেগ আসবে 6 মিটার পার সেকেন্ড। ওকে, ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্ট কি বলছে? যে আরোহীর বেগ দ্বিগুণ করলে বৃষ্টিতে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাড়া ধরতে হবে। এখন তুমি কি করছো ভাইয়া? আরোহীর বেগকে দ্বিগুণ করে দিছো। আরোহীর বেগ আগে পাইছিল কত? 6, এখন সে যাবে কততে? 12তে যাবে। বৃষ্টি আগের মতোই পড়তেছে 6। এখন নর্মাল অঙ্ক, যে ফার্স্টে লোকের সাপেক্ষে মানে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের কোনটা বের করে ফেলবা, দেন কাহিনী শেষ। এটা হচ্ছে লোকের বেগ বা সাইকেলের বেগ, উল্টায় দিলাম, এদিকে চলে আসবে, মান নিয়ে কাজ করতেছি, তাই +12 হিসাব করলাম, ত্রিভুজ আঁকাইলাম, ধরলাম আমি এই অ্যাঙ্গেলটা চাইছে আমার, ধরলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আসবে থিটা। তাহলে বলতো এই বাহুটা কত আসবে? 12, এটা আসবে তোমার 6। সেমভাবে ট্যান নিব, ট্যান থিটা ইকুয়ালস টু আসবে তোমার 6/12, দেন থিটা আসবে তোমার tan ইনভার্স হাফ। আচ্ছা, 6/12 না 12/6 আসবে, সরি উল্টা করছি, সরি 12/6, লম্ব বাই ভূমি, তাই tan ইনভার্স 12/6 tan ইনভার্স 2, এটার মান দেখলে আসবে তোমার হচ্ছে 63.43 ডিগ্রিজ। ওকে, এটা কিন্তু লিখে দিতে হবে উলম্বের সাথে, ঠিক আছে? এটা কিন্তু লিখে দিতে হবে উলম্বের সাথে। ওকে, আজকের লাস্ট অঙ্ক। পি এবং কিউ ভেক্টর দ্বয় একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। খুবই সোজা অঙ্ক। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ক্রস প্রোডাক্ট না দুইটার? আমি কিন্তু এই ভিডিও বানাচ্ছি তোমাদের সব মোটামুটি বেসিক ধারণা হয়ে গেছে এটা ভেবে, ঠিক আছে? কেউ যদি বেসিক না জেনে থাকো তাহলে তোমরা আগে গিয়ে বেসিকটুকু ক্লিয়ার করো, ঠিক আছে? আদারওয়াইজ ভিডিওর কিছু বুঝবা না। সামান্তরিকের এরিয়া আমরা কত জানি? এদের ক্রস প্রোডাক্ট এ ক্রস বি, ঠিক আছে? এ ক্রস বি করলে কত আসে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, প্রথমে 4 -4 1, দেন আসবে হচ্ছে 2 -2 -1 নিলাম, আই ক্যাপ থাকলো, সারিবাদ কলামবাদ মাইনাস প্লাস +4 +4 +2 মাইনাস জে ক্যাপ নিলাম, সারিবাদ কলামবাদ -4 -2 প্লাস কে ক্যাপ নিলাম, সারিবাদ কলামবাদ -8 প্লাস কত 8, এটুকু 0 চলে আসছে, থাকবে হচ্ছে তোমার জাস্ট 6 আই ক্যাপ মাইনাস, আচ্ছা 6 আই ক্যাপ আসছে, প্লাস হয়ে যাবে এটা প্লাস 6 জে ক্যাপ। এটা হচ্ছে আমার এ ক্রস বি এর মান আসছে।
এখন তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত, এরিয়াটা, এদের মডুলাস না, মানে এটার মডুলাসটা বের করতে হবে তোমাকে। কত আসে, √36, আচ্ছা 36 স্কোয়ার দিছি ভুল করে, √6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, মান আসবে তোমার ঘুরে ফিরে 8.49 স্কোয়ার ইউনিট। সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, যে সামান্তরিকের কর্ণ নির্ণয় করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর নির্দেশিত হয় তাহলে তাদের কর্ণ কি হয় বলতো, তাদের লব্ধি হয় না। তাহলে পি আর কিউ লব্ধি এখানে কত হবে, যোগ করে দিবা জাস্ট, যেখানে আর হচ্ছে আমার কর্ণ, তাই না? তাহলে পি প্লাস কিউ করলে কত আসে, 4-এর সাথে 2 যোগ করলে আসবে 6i ক্যাপ, -4-এর সাথে -2 যোগ করলে আসবে -6 জে ক্যাপ, আর প্লাস কে মাইনাস কে কাটাকাটি যায় 0 হয়ে যাবে। এইটার মান কত আসবে, সেমি 8.49 একক। ঠিক আছে, আশা করি পুরো ভিডিওটা ক্লিয়ার মতো বোঝা গেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর মেন্টরশিপে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবা, আর ভিডিওতে কোনো যদি ভুল পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবা তোমরা, এবং কোনো পার্ট যদি বুঝতে না পারো তাও কমেন্ট করবা। ওকে, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিপ অন রকিং। আসসালামু আলাইকুম সবাইকে।